কথাতে আছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। সত্যিই কি তাই? ভালোবাসা দিলে ভালোবাসা সত্যিই কি পাওয়া যায়? না, কক্ষনো না। ভালোবাসার কোনো ভাগ কেউ এতটুকুও দিতে চায় না। তুমি বলবে, দিদি এরকম কথা কেন বলছো? হ্যাঁ, বলছি। রুমা নতুন নতুন সার্ভিস পেয়েছে। রুমার মা বাবা রাখতে এসেছে ভাড়া বাড়িতে। যেখানে রুমা সার্ভিস করে সেখান থেকে ভাড়া বাড়িটা 10 মিনিটের দূরত্ব। আর সোমা যেখানে ভাড়া থাকে সেখান থেকে চায়ের দোকানটা হাঁটা পথ 10 মিনিট। দুটো চায়ের দোকান, একটা ভীষণ জমজমাট চায়ের দোকান, আর একটাতে একটা দুটো লোক বসে থাকে। সোমার মা বাবা ওই ফাঁকা দোকানটায় বেছে নিল। ফাঁকা দোকানে থাকে একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা। তার সঙ্গে কথাবার্তা বলে রুমার মা বাবা দেখতে পারল যে সকালে চা বিস্কুট থেকে রুটি থেকে আরম্ভ করে সোমার টিফিন এখান থেকে নিয়ে যেতে পারবে, দুপুরে খাবার এখানে খেতে আসতে পারবে এবং রাতেও এখানে খেতে পারবে। চাইলে বিকালের টিফিনটাও এখানে সোমা করতে পারবে। রুমার মা বাবা সমস্ত ঠিক করে দিয়ে গেল এই দোকানদারটাকে। আর দোকানদার আর দোকানদারের মহিলা রুমাকে নিজের মেয়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে রাখতে লাগলো। অনেক দিন সময় এখানে থাকে। কাকু কাকিমাকে ভীষণ ভালোবাসে। কাকু কাকিমাও রোমা 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 করে। রোমা বেশ দিব্যু আছে, কিন্তু মুশকিল হলো করোনার সময় সবাই যে যার জায়গা ছেড়ে বাড়িতে চলে এসেছিল, আমরা সবাই জানি। রোমাকেও রোমার মা বাবা বাড়িতে নিয়ে চলে আসলো। এবারে রুমা বাড়িতে এসে পর্যন্ত রুমার মা বাবা দেখতে লাগলো রুমা যেন কীরকম শুকিয়ে যাচ্ছে। যেমন শরীর থেকে সব রক্ত শেষ হয়ে গেলে যেমন মানুষ হলুদ হয়ে যায়, সেরকম হয়ে যাচ্ছে। আস্তে 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 রুমা একটা রোগী টাইপের হয়ে গেল। তাকে যেন দেখে মনে হয় মানে দাঁড়িয়ে থাকতে পারবে না, এত রোগা হয়ে গেছে, এত মানে শরীরে কোনো রক্ত নেই। রুমার মা বাবা আর অপেক্ষা করতে পারলো না। কনফারেন্সে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে রোমাকে মোবাইল ফোনেই কনফারেন্সের মাধ্যমে ডাক্তারদের কাছে দেখানো হলো। প্রথমেই বলেছি করোনা পিরিয়ড চলছিল, সামনাসামনি ডাক্তারদের যাওয়ার কোনো উপায় ছিল না। এবারে সোমার মা বাবা মনে করলো যে আমার মেয়ের মনে হয় তাহলে ঠিক মতো চিকিৎসা হচ্ছে না, ঠিক রোগের ঠিক ওষুধ হয়তো পড়ছে না। দিন যেতে লাগলো, সময় যেতে লাগলো, আর রোমা অত্যধিক খারাপ হয়ে যেতে লাগলো। তার শরীরে যেন কেউ রক্ত চুষে খাচ্ছে। এইবারে রুমার মা বাবারও তো পাড়া প্রতিবেশী ছিল। রুমার মা বাবা যে পাড়া প্রতিবেশীটা ছিল তাকে রোমাকে দেখে সবাই বলতে লাগলো, দিদি ওকে ডাক্তার ছেড়ে দিন, ওঝা দেখান। তখন রোমার মা বাবা বলল, ওঝা? এই করোনার মধ্যে ওঝা কোথায় পাবো? পাড়া প্রতিবেশীরা নিজেদের বাড়ি থেকে গাড়ি নিয়ে এসে রোমাকে নিয়ে গেল ওঝার কাছে। কারণ পাড়া প্রতিবেশীদের ওদের মধ্যে কেউ একজন ওঝার সন্ধান জানত। রোমার মা বাবা, সেই পাড়া প্রতিবেশী আর রোমা গেল ওঝার কাছে। ওঝার কাছে যাওয়ার পথেই ছিল ওই কাকু কাকিমার দোকানটা, তার পাশেই তাদের বাড়িটা। রোমা হঠাৎ করে বলল, মা এই করোনার সময় কাকু কাকিমাদের কিভাবে চলছে মা সংসার? আগে রোমা আসার সময় তার মা বাবাকে বলতে লাগলো, বাবা তুমিও ভালো সার্ভিস করো, মাও ভালো সার্ভিস করে, আমিও ভালো সার্ভিস করি। আচ্ছা বলো তো, কাকু কাকিমার প্রথম থেকেই তো দোকানটা খুব কম চলতো, এখন তাদের সংসারটা চলছে কি করে? বাবা, ও মা একটা কাজ করবে, আমাদের আসার পথে যাওয়ার পথে তো কাকু কাকিমার দোকানটা পড়বে, তার পাশেই তো তার বাড়িটা পড়বে। ও বাবা, ও মা চলো না, কাকু কাকিমাকে একটু চাল ডাল তেল নুন সংসারে যেসব জিনিসপত্র লাগে একটু দিয়ে আসি, মা একটু হেল্প করে আসি। মা বাবা মেনে নিল মেয়ের কথা। এরই মধ্যে একটা কথা আমি বলে রাখি, রোমা যতদিন বাড়ি এসেছে ততদিন রোমা কিন্তু প্রত্যেক দিন রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। কি ভয়ঙ্কর স্বপ্ন? তাকে কোনো একটা মেয়ে হয়তো ধাক্কা দিতে আসছে, নয়তো তাকে বড় বড় চোখ দেখাচ্ছে, নয়তো তাকে ভয় দেখাচ্ছে, নয়তো তাকে গলা টিপে মারতে আসছে। এরকম একটা মেয়ের স্বপ্ন সে প্রত্যেক দিন রাতে দেখে আর চিৎকার করে চেঁচিয়ে চেঁচিয়ে ওঠে। সে স্বপ্নটা এমনই দেখতো যেন স্বপ্নটা একদম বাস্তব জীবনে ঘটছে,
এটা কোনো স্বপ্ন নয়, বাস্তব। সেই মেয়েটাকে এমনভাবেই দেখেছিল, সে তাকে দেখলেই চিনতে পারবে, এরকম করে সে স্বপ্ন দেখত। এবারে রুমা গেছে ওই কাকু কাকিমার চায়ের দোকানে, যে কাকু কাকিমা ছিল তাদের বাড়ি। কাকু কাকিমা রুমাকে দেখে একদম কান্নায় ভেঙে পড়েছে। মা রে, তুই এরকম কি করে হয়ে গেছিস? তোর শরীরে এতটুকু রক্ত নেই, তুই এত খারাপ কি করে হয়ে গেলি মা? তোর শরীরে কি রোগ হয়েছে? তখন রোমা তো কাকু কাকিমা যে আমার এরকম এরকম শরীর খারাপ হয়েছে, আমি জানি না কি হয়েছে। তো কাকু কাকিমাকে চাল ডাল তেল নুন অনেক কিছু দিল, দিয়ে কিছু টাকাও দিল। কাকু কাকিমা প্রথমে রোমার কাছে এসব নিতে চাইছিল না। তারপর রোমা যখন বলল, কাকু কাকিমা তোমরা আমাকে মেয়ের মতো দেখো, মেয়ের মতো ভালোবাসো, আচ্ছা আমি যখন আবার কাজে আসব, আমি যখন ডিউটি জয়েন করব, তোমাদের কাছে কি খাবো না? তখন তোমরা আমার এই ইয়ে থেকে মানে খাবার টাকা পয়সা থেকে তুমি এগুলো কেটে নিও। এখন মনে করো না আমি তোমাকে ধার দিয়ে গেলাম, রেখে দাও। এবারে ওখানে থেকে অনেকক্ষণ সময় টময় কাটিয়ে রোমা যখন বেরিয়ে আসবে, দরজার উপরে দেখে ও তো চমকে গেছে। কাকু, এটা কার ছবি? তখন বলে, কেন এটা কার ছবি? মানে এটা আমার মেয়ের ছবি। বলো, তোমার মেয়ে কোথায়? বলো, আর বলিস না রে মা, একদিন তোর কাকিমার আমি দোকানে আছি, আর আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, সার্টিফিকেট হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল। বাবা দেখো আমি কত ভালো রেজাল্ট করেছি, মা দেখো কত আমি ভালো রেজাল্ট করেছি। ও এত আনন্দে ছিল, ও দেখতেই পায়নি সামনে থেকে একটা বিশাল ভারী লরি আসছিল। ভারী লরি এত স্পিডে ছিল, সে রুমাকে ধাক্কা দিয়ে ছিটকে এমনভাবে ধাক্কিয়ে বেরিয়ে চলে গেছে। সেই লরির কোনো সন্ধান আমরা পাইনি, শুধু রুমাকে পেয়েছিলাম, হাতে সার্টিফিকেট। আর আমাদের যে চায়ের দোকানে টেবিলটা আছে, সেখানে ছিটকে গিয়ে ধাক্কিয়ে পড়েছিল সে। মাথা টাথা ফেটে চুরমার হয়ে রুমা আমাদের সেখানেই ছেড়ে চলে গেছিল। মারে, ওটা আমার মেয়ে মনির ছবি। তখন রুমা বলে, কাকু কাকিমা এই মেয়েটার ছবি আমি প্রত্যেক দিন বাড়িতে গিয়ে দেখি, আর আমি কেঁদে কেঁদে উঠি। এই তো আমাকে ধাক্কা দিতে চায়, এই তো আমাকে মেরে দিতে চায়, এই তো আমাকে ভয় দেখায়। কাকু কাকিমা বলে, এ এ তো আমার মেয়ে, সে তো অনেক দিন আগেই আমাদের ছেড়ে চলে গেছে। এইবারে রুমার মা বাবা যে তান্ত্রিককে দেখাছিল, সেই তান্ত্রিককে গিয়ে এইসব কথা বলেছে। তান্ত্রিক বলেছে, আচ্ছা। এইবারে আমি বুঝতে পারলাম ঘটনাটা কি ঘটেছিল। এরই মধ্যে যেদিন তান্ত্রিকের সঙ্গে দেখা করে সবাই ফিরে এসেছিল, মানে রোমা যেদিন তার কাকু কাকিমাকে চাল ডাল দিয়ে এসেছিল, সেদিন রাতে রোমা আর রোমার মা যখন শুয়ে আছে, কারণ এই ইয়ে থেকে আসার পর, মানে করোনাতে রমা বাড়ি আসার পর ওর মা আরও একসঙ্গেই শোয়। রোমা প্রত্যেক দিন ভয়ঙ্কর ওই স্বপ্নটা দেখে চিৎকার করে চেঁচিয়ে ওঠে, সেই জন্য ওর মা ওর কাছেই শোয়। আজকে রোমা স্বপ্ন দেখছে, দিদি ও দিদি, তুমি আমার মা বাবার এত বড় আজকে উপকার করে আসলে, আর আমি জানো তোমার কি করেছি? তোমার কোনো রোগ হয়নি দিদি। আমার কুদৃষ্টিতে তোমার শরীরের সব রক্ত শুকিয়ে যায় দিদি। আমার কুনজরে আমার বাবা মা আমার চলে যাবার পর তোমাকে শুধু রোমা 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 কেন করবে? আমার মা বাবার ভালোবাসার ভাগ আমি কেন তোমায় দেব? সেই জন্য আমি চেয়েছিলাম তুমি যাতে করে না থাকো। আর আজকে সেই তুমি আমার মা বাবার এত বড় উপকার করে আসলে দিদি। আমায় তুমি ক্ষমা করে দাও দিদি, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি কখনো এই কাজ করবো না দিদি, তুমি আমায় ক্ষমা করে দাও। রোমা সেই স্বপ্ন দেখে আবার ঘুম থেকে উঠে বসে যায়। রোমার মা বলে, আবার সেই খারাপ স্বপ্নটা দেখলি? রোমা বলে, না মা, আজকে আমি খারাপ স্বপ্ন দেখিনি। ওই কাকু কাকিমার মেয়ে মনি আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল। সে বলেছে তার কুদৃষ্টির ফলে আমার এরকম রোগ হয়েছে, সেই নাকি আমার রক্ত চুষে খেত। তোমার মা বাবা আর কিন্তু দেরি করলো না, সেই তান্ত্রিকের কাছে আবার গেল। তান্ত্রিক রুমার সঙ্গে গিয়ে রুমার ওই কাকু কাকিমার মেয়ের যত রকম
ইহজগতের কাজকর্ম করা তত রকম করেছে। কারণ রুমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, রুমার মা বাবা রুমার ভালো কাজকর্ম করতে পারেনি। ওদের অবস্থা ওরকম ছিল না, তো কী করে করবে? কোনো রকমে মেয়েটার কাজকর্ম করে দিয়ে এসেছিল। তো মেয়েটার তখন মুক্তি হয়নি। আর ভালোবাসার ভাগ কেই বা দিতে চায়? সেটা যদি মা বাবার ভালোবাসার ভাগ হয়, কোনো সন্তানই তার মা বাবার ভাগ দিতে পারবে না, তাই না? তো আধ্যাত্মিক দিক দিয়ে দেখতে গেলে আত্মারও কিন্তু মুক্তির দরকার পড়ে। আমি কোনো তর্ক বিতর্ক যাচ্ছি না। যদি আপনাদের মনে হয় এটা নিছক কি একটা গল্প, হ্যাঁ, এটা গল্পের মতনই নিতে পারেন। আর যদি মনে হয়, একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কোনো রকম তর্কে যাবেন না। নিছক গল্প শোনার ছন্দেই গল্পটা শুনে নিন। আর এরপর থেকে রোমার শরীর খুব ভালো হতে থাকে, কারণ মণি রোমাকে মেনে নিয়েছিল। আবার রোমা সেই চায় কাকিমার কাছেই খেতে লাগে। করোনা একটা টাইম, দেশ থেকে মুক্ত হয়, আবার রোমা কাজে জয়েন। রোমা এখন ভালো আছে, সুস্থ আছে, পুত্র কন্যা স্বামী নিয়ে সুখে সংসার করছে। কাকু কাকিমাকে কিন্তু সে ছাড়েনি। কাকু কাকিমার মেয়ের স্থান সে সুন্দরভাবে পূরণ করে বসে আছে। আর চাওয়ালার কাকু কাকিমা তার মেয়েকে হারানোর যে দুঃখ ছিল, সে দুঃখ ভুলে গেছে রুমাকে পেয়ে। রুমা কাকু কাকিমার বাড়ির পাশেই এখন বাড়ি করে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেরকম সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাচ্ছেন, সেরকম সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন। বলেন, দিদি তুমি গল্প বলতে গিয়ে কেঁদে ফেলো কেন? আসলে গল্প বলতে গিয়ে আমি এতটাই গল্পের ভেতরে ঢুকে যাই, তাই আমার চোখে জল চলে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন।